শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ঘরের অন্ধকারটা দেখলে, লাইট না জ্বালালে ওরকমই অন্ধকার থাকে সকালে। তো লাইটটা জ্বেলে দিলাম, তারপরে এক এক করে কাজ করা শুরু করলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে এই যে পেপারটা আমি খাটে পাতি, এইটা কোথা থেকে নিয়েছি আর কত দাম। এটা কিন্তু আমাদের এখানে সাধারণত এমনি দোকানে কিনতে পাওয়া যায়। আর এইটা ওই 150 টাকা মতো নিয়েছিল। আমি ভাঁজ করে অর্ধেক করে রাখি, ওইটা আরও বড় হয়। তো বাচ্চা কাচ্চা দু এক সময় খাটে কিন্তু হিসু করে ফেলে বড় হলেও, তার কারণে একটু সেফটির কারণে পেতে রাখি। আর দেখো, বেডশিটটা ঠিক করব বলে আমি কিন্তু সমস্ত বালিশ কাঁথা সরিয়ে নিলাম খাট থেকে। আর এইবার টান টান করে ঠিক করে দেব। বেডশিটটা অনেকখানি ছিঁড়ে গেছে ওই পাশটায়, তো সেগুলোকে আমি গুজে দেব, যাতে করে দেখা না যায় দূর থেকে। আর কিছু কিছু জিনিস দেখবে যদি রং থাকে, রং না চটে, সেই জিনিসগুলো ফেলতে ইচ্ছে করে না। আর যে জিনিস শক্ত থাকলেও রং থাকে না, সেই জিনিস ব্যবহার করতে ইচ্ছেই করে না। যেমন ধরো, তলায় যে বেডশিটটা আমি পেতে রেখেছি, ওই বেডশিটটা কিন্তু পুরো শক্ত ভালো, কিন্তু রং নেই ভালো। আর এই বেডশিটটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে অনেক বয়স হওয়ার কারণে, কিন্তু রং এখনও সেই আছে, ওই কারণে এটা ফেলতে পারছি না। তো যাই হোক, খাটটাকে একটু টান টান করে নেব। প্রচুর কাজ আছে, অবশ্যই তোমরা পাশে থেকো। আর একটা একটা করে সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো যেহেতু অনেক দূরে যাওয়ার একটা মনে মনে পরিকল্পনা করেই নিয়েছি, এখন থেকে জামা কাপড়গুলো একটু একটু করে গুছিয়ে রাখছি। ঈশার জামা কাপড় যেগুলো আর কি একটু দুই একবার করে পরে রেখেছে, ওগুলোকে কেচে আমি সুন্দর করে শোকেজে গুছিয়ে রাখছি, যাতে করে নতুনগুলো সবটাই শোকেজে থাকে। আর পুরনো যেগুলো না লাগবে সেগুলো ক্যাবিনেটে ভাঁজ করে রাখতে পারি, যাওয়ার সময় কোনো রকম অসুবিধা যাতে না হয়। তো এগুলো আমি কাল কাচা ধোয়া করে দিয়েছিলাম, তো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। এখানে আমার মেয়ের নাচের প্যান্ট আছে, তো নাচের ড্রেস যেহেতু ওদের সাদা আর লাল, ওই দিন ওই লাল প্যান্ট আর সাদা একটা গেঞ্জি পরে যায়, তো সেটাও ভাঁজ করে তুলে নিচ্ছি। আর কাজ করতে আলাদা একটা এনার্জি, জানো তো, একটা মন থেকে আলাদা রকম আনন্দ কাজ করছে। সেই আনন্দটা কিসের, অবশ্যই তোমাদেরকে কোনো একটার পরের ভিডিও অবশ্যই জানাবো। তো চলো, এখন বেডটাকে গুছিয়ে নেওয়ার পরে কেমন লাগছে দেখো। গ্রাম্য সাধারণ ছোট্ট ঘরবাড়ি এরকম সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখলেও কিন্তু মানুষ বলে সত্যি গ্রামে থেকেও কিন্তু শহরের মতো অনেক রকমভাবে থাকা যায়, আর সেই স্বাদটাও পাওয়া যায়। আর এখন ড্রেসিং টেবিলের সামনেটা ফাঁকা করে নিচ্ছি। এখানে যেহেতু বডি অয়েল, তেল, পাউডার এটা ওটা থাকে, আর মাখার সময় তো বাচ্চা কাচ্চা পাউডার ফেলেই, দেখতে কেমন একটা নোংরা লাগে। সাদা পাউডার যদি কালো জিনিসের উপরে পড়ে কেমন লাগে বলো। আর এখানে অনেকগুলো মোরগ আছে, সেগুলো বারবার করে ডাকছে, ভালো লাগে জানো তো। গ্রামের এই যে সাধারণ পরিবেশ, তারপরে খোলামেলা হাওয়া, এখানে কাজ করা, পুকুরে স্নান করা, তারপরে সবটাই বলতে পারো একটা খোলামেলা হাওয়ার মধ্যে। কোনো কোনো জায়গায় যেমন সুবিধা আছে, অসুবিধাও তেমন আছে। বর্ষাকালে একটু কাদা পানি হয়, তাছাড়া কিন্তু তেমন কোনো অসুবিধা নেই। তো চলো, ড্রেসিং টেবিলের সামনেটা ভরিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন এই যে ড্রয়ারের সামনেটাও সুন্দর করে গুছিয়ে নেব। আমি একটা ছোট্ট নতুন টাওয়াল গুছিয়ে রেখেছিলাম এখানে পাতবো বলে, সেটাকে আর খুঁজেই পাচ্ছি না। তো যেটা ছিল সেইটা আপাতত দিয়ে রাখলাম, পরে দেখব কোথায় আছে। আর যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাব 10টার সময়, ওই কারণে ব্যাগটা এই হাতে গুছিয়ে নিচ্ছি। সকালে কাজ করতে করতে আজকে আর সেরকমভাবে ওকে পড়াতে পারিনি, দুটো একটা লেখা করিয়ে তারপরে তুলে দিয়েছি। এখন বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে দেব। স্কুলের খাতা বই যেগুলো আর কি রুটিনে থাকে, সেগুলো ঠিকঠাক করে ঢুকিয়ে দিলাম। আর একটা ক্যাপ কিন্তু হাতের কাছে রাখতেই হয়, কারণ এই যে স্কুটির সামনে করে যাই আর প্রচণ্ড রোদ্দুর লাগে মাথায়, ওই কারণে। তো চলো, এখন ঈশার টেবিলের ওপরটা গুছিয়ে নিই। প্রত্যেক দিন সিমরানের পড়ার টেবিলটা গোছানো দেখাই, কিন্তু ঈশার টেবিলটা গোছানো দেখানো হয় না। আজকে ভাবলাম চলো এটাকেও গোছানো দেখাই। এখানে খুব একটা জিনিসপত্র আমি রাখি না, ওই নর্মাল দুটো একটা জিনিস থাকে। আর ক্যাপটা যাতে মনে থাকে, ওই কারণে ব্যাগের সামনের চেনে রেখে দিলাম। তা নয় কি জানো তো, জিনিসপত্র গুছিয়ে এক জায়গায় রাখবো, ঠিক যাওয়ার মুখে দেখব আমার মেয়ে কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর যাওয়ার মুখে আর খুঁজে পাই না। ওই কারণে সবটাই হাতের কাছে রেখে দিলাম। চলো, এখন খাটের তলা সব কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। আর ঘরটা গোছানোর পরে যে কী শান্তি লাগে তোমাদের কি বলবো। আর সকালে এই কাজগুলোই কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। আর আজকে আমি আমার বাড়ির সবজি তুলে রান্না করব।
সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো। কোনো রকম বাজারঘাট ছাড়াও কিন্তু গ্রামে থেকে যে কোনো শাক সবজি এটা ওটা মাঠঘাট থেকে তুলে রান্না করলে চলেই যায়। সব দিন কিন্তু মানুষের একরকম যায় না, কিছুদিন ভালো কিছুদিন খারাপ। তো খারাপ সময়টাকে গ্রামে থেকে যেমন খরচ না করেও কিন্তু চালিয়ে নেওয়া যায়। তো তোমাদের সঙ্গে দেখাবো যে বাজারঘাট না করেও আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালোভাবেই গেছে। তো কোনো রকম সবজি ছিল না বাড়িতে তেমন, ওই কারণে ভাবলাম যে দেখি বাইরে থেকে কি কি পাই কুড়িয়ে সেইটাই আজকে রান্না করব। এদিকে খাটটাও গুছিয়ে নিলাম। আর এটা সিমরানের ঘরের, কবে যে এই ঘরে একটা ভালো খাট কিনে দিতে পারবো। আমার মেয়ে বারবার করে বলছে, মা আমার ঘরে একটা খাট কিনে দাও। এখনো পর্যন্ত সেরকম সামর্থ্য হয়নি, যদি কোনো সময় হয় এ ঘরে অবশ্যই একটা খাট কিনে দেব। তো একার হাতে সংসার চালানো, সংসারের এতগুলো খরচ, হাজব্যান্ডের ওপরে কিন্তু অনেক চাপ যায়। হয়তো আমি ছোটোখাটো দিক দিয়ে একটু হেল্প করতে পারি, কিন্তু বড় কোনো কিছুতেই আমি সেইভাবে সাপোর্ট করতে পারি না। তো ভাবছি আমার যে ফার্মটা আছে ওখানে 100-150 পিস মতো মুরগি তুলে সেই মুরগিগুলো 1-1.5 মাস নিজের গাঁটির টাকা খরচ করে পুষি, একটু বড় করে যখন 3-4 কেজি করে ওয়েট হবে তখন বাজারে বিক্রি করে দেব। তাতে কেমন লাভ হয় দেখব। পরিশ্রম করলে কিন্তু মানুষের শরীর কখনো খারাপ হয় না, পরিশ্রম না করলে বরঞ্চ শরীরে নানান রকম সমস্যা হতে থাকে। ওই কারণে পরিশ্রম দিয়ে যদি কিছু পয়সা অন্তত ইনকাম করতে পারি, সেটা দিয়ে আমার সংসারের কোনো একটা হেল্প করতে পারি, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। ওই কারণে চেষ্টা করব সংসারের শত শত কাজের মধ্য থেকেও আলাদা একটা ইনকামের সাইট গড়ে তুলতে। তো চলো এখন সুন্দর করে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। এখানে নতুন জামা কাপড় আলাদা ভাঁজ করছি, আর যেগুলো রেগুলার রাফ ইউজ করি ওগুলোকে আলাদা করে একটা ক্যাবিনেটের মধ্যে রাখবো। এখানে অনেক জামা কাপড় আছে। আর স্বাধীনতা দিবসে যে শাড়িটা পরেছিলাম ওটাকেও আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি। তো ওই শাড়িটাকেও সুন্দর করে আমি ভাঁজ করে নেব। সাদা শাড়ি একদিন পরলে কিন্তু ধুতেই হয়। আর যেহেতু স্বাধীনতা দিবসের দিন একটু তো কাদা পানি ছিল রাস্তায়, ওই কারণে ঝুলটা দেখছিলাম কোনো কোনো জায়গায় একটু একটু কালো লাগছে। তো ভাবলাম চলো পরিষ্কার করেই তুলি। আমি না যে কোনো জিনিস গায়ে দিয়ে সেটা না ধুয়ে আর শোকেজে তুলতে পারি না, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই শাড়িটার ওপরে যে স্টিল কালারের কাজ করা, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কালারটা যে কি দারুণ লাগে আমার তোমাদের কি বলবো। তো এর সঙ্গে ম্যাচিং করে সায়া ব্লাউজ সবটাই কিনেছি। সাদা শাড়ির সঙ্গে কিন্তু সাদা ব্লাউজ একদমই মানায় না, ওই কারণে একটা নিয়েছিলাম পার্পল কালারের ব্লাউজ, একটা জাম কালারের আর একটা গোলাপি কালারের, যে সাদার সঙ্গে এই সকল কালারগুলো কিন্তু দারুণ যাবে। আর সবকটা ব্লাউজ আমি এই সাদা শাড়িটার সাথে পরি। এখানে মেয়ের স্কুল ড্রেস, টুকিটাকি বাড়িতে পরার ড্রেস আছে, এগুলোকে আলাদা আলাদা করে রাখছি যাতে করে সময়ে গিয়ে আর খুঁজতে না লাগে। আমি ভাবছি আমার দোকানে একটা শোকেস বাদ পড়েছে, সেইটাই কোনো কাজ লাগানো নেই, এমনি খাপ খাপ মতো করা আছে, ওটাকে বাড়ি আনি সুন্দর করে ডেকোরেশন করে কিছু কিছু জিনিস রাখবো। তো হাজব্যান্ডকে বলছিলাম ওটা বাড়িতে এনে দিতে, তার সঙ্গে আমার সেলাই মেশিনটা যেহেতু ঠিক করতে দেওয়া আছে ওটাকেও বাড়ি আনবো। তো এই ঘরেই রাখতে হবে, আলাদা করে রাখার তো কোনো জায়গা নেই, এই ঘরের মধ্যেই রাখবো। আর অবশ্যই সুন্দর করে অর্গানাইজ করব। আর এই যে ব্লাউজটা এত বেশি দারুণ, আমি ওই সাদা শাড়ির সাথে পরি, যেহেতু এর মধ্যে একটা হোয়াইট কাজ করা আছে আর বেশ ভালোই লাগে, কালারটা তো আমার দুর্দান্ত পছন্দ হয়। এই কালারের কোনো চুড়িদার নেই, এইবার ভাবছি এই কালারের একটা চুড়িদারও কিনবো। তো চলো এখন নতুন জামা কাপড়গুলো যার যার জায়গা মতো গুছিয়ে রাখি। এখানটায় রোজ মেয়েকে নিয়ে স্কুলে যাই বলে যে চুড়িদারগুলো পরে যায় সেগুলোই পুরনো শোকেসটায় রাখি। আর যেগুলো খুব একটা ব্যবহার করে না, একদম নতুন চুড়িদার, নতুন শাড়ি, সেগুলো আমি ওই ঘরের শোকেসটার মধ্যে রাখি। আর এর মধ্যে তো প্রত্যেক দিনের ব্যবহারের নাইটি, চুড়িদার এগুলোই রাখি। তো চলো এই ঘরের শোকেজে আসলাম। আর এই ঘরে ঈশারও কটা জামা কাপড় রাখার ছিল নতুন, সেগুলোকে গুছিয়ে রাখলাম। আর আমার ওই সাদা শাড়িটা ওটাকেও গুছিয়ে রাখতে হবে। মোটামুটি ঈশার যত নতুন জামা কাপড় ছিল, পাঞ্জাবি পরেছিল স্বাধীনতা দিবসের দিন, সবটাই গুছিয়ে নিলাম। তো এখন আর এই যে একটা অর্গানাইজার আমি বানিয়েছি সেটাই শেয়ার করছি। এটা একটা বড় বক্স, তো এটার মধ্যে আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি দিয়ে কভার করে নিয়েছি। আর যত ব্লাউজ, টেপ, এগুলো কিন্তু আমি এই বক্সটার মধ্যে রাখি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা পুরনো বাদ দেওয়া গেঞ্জি, এইভাবেই কিন্তু ঢেকে রেখেছি এটা দিয়ে।
আর শোকেজের মধ্যে যদি এইভাবে ব্লাউজ, টেপ, ছোটোখাটো জিনিসপত্র অর্গানাইজ করে রাখা যায়, একদমই না দরকারের টাইমে খুঁজতে লাগে না। কারণ ব্লাউজগুলো যতই সুন্দর করে গুছিয়ে রাখো না কেন, ওগুলো কিন্তু একটা টানলে 10টা বেরিয়ে আসে, আর গুছিয়ে রাখলেও দেখতে শোকেজে ভালো লাগে না। ওই কারণে এরকম বুদ্ধি করে বক্সে বক্সে করে ছোটোখাটো জিনিস অর্গানাইজ করে রাখি শোকেজে, তাহলে শোকেজও সুন্দর গোছানো থাকে। প্রত্যেক গৃহিণী সংসারে যত বুদ্ধি খাটিয়ে চলতে পারবে, তার সংসারে কিন্তু ততটাই উন্নতি থাকবে। তো আমি মনে করি নিজের বুদ্ধি দ্বারা বাইরে তো কোনো কাজ করতে পারছি না, ঘরেই করি আর কি। কারণ আমাদের মতো গৃহিণীরা যাদের আর কি ছোট ছোট কুচোকাচা বাচ্চা আছে, আমরা কখনোই তাদেরকে বাড়িতে ফেলে বাইরে কাজ করতে যেতে পারবো না। তো যতই আমাদের বাইরে ডানা থাকুক ওড়ার, কিন্তু সীমা কিন্তু আমাদের বাধা থাকে। ওই কারণে ঘরের মধ্যে আবদ্ধ থেকেই যে কাজগুলো করলে ইনকাম হবে, যে কাজগুলো করলে কাজ সহজ হবে, সেইগুলোই আর কি বুদ্ধি খাটিয়ে করি। তো চলো এখন বারান্দার দরজাটা খুলে দিলাম, আর নিচের এই যে ধাপগুলোকেও ঝাড়ু দিয়ে নেব। তো প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে পাপোশগুলোকে তো ঝাড়তেই হয়, তা না হয় কত নোংরা ওর মধ্যে জমে থাকে। আর এতবার করে ঝাড়ু দেই, তারপরে ঝাড় দেবো যখন, কত ধুলো বার হয় সেইটাই ভাবি। তো যাদের টাইলসের ঘর আর কি, তাদের এত ধুলো হয় কি না জানি না, নাকি শুধু আমাদের ঘরে এত ধুলো হয়, আমি এইটা বুঝতে পারি না। তো চলো, বারান্দাটা লম্বা বলে যে কত সুবিধা, হয়তো পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে, কিন্তু বাচ্চা কাচ্চা সুন্দর ঘুরতে পারে, যে কোনো কাজ বারান্দায় আমরা করতে পারি, কোনো রকম প্রবলেম হয় না। এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা আগে ঝাড়ু দিয়ে নেব, তারপরে রান্না বসাবো। তো আজকে রান্নার তো সেরকম কিছু নেই, বাগানে যেতে হবে, কী সবজি আছে খুঁজে খুঁজে বার করে তারপরে রান্না করব। তো এখন সুন্দর করে উনানটাকেও লেপে দেব। উনানটা শুকাতে শুকাতে অন্য কাজগুলো কিন্তু আমি করতে পারবো। উনান না লেপে তো আর রান্না করা যায় না। উনানটা আগে লেপে দিই, শুকিয়ে যাক, তারপরে অন্যান্য কাজগুলো করতে থাকবো। তো ভিতরটাও লেপে দেব। এইবার যে আমার বর্ষাকালে এই উনান বানিয়ে কি সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। আশেপাশে দেখতেই পারছো, বেড়ার ওধারে সব কিন্তু পানি জমে আছে, কিন্তু উনানের মধ্যে একদম খড়খড়ে শুকনো, কোনো রকম পানি নেই, আর সেই জলে উনানটা। এর আগের বার তোমরা দেখেছো কি পরিমাণ কষ্ট করে উনানে আমি রান্না করতাম, যেমন ভেজে ড্যাবডেবে থাকতো, কোনো কোনো দিক থেকে ভেঙে ভেঙে গড়িয়ে পড়ে যেত উনান। যত লেপতাম তত নরম আর ড্যাবডেবে উনান হতো। আর এই বছর একদম পুরো শুকনো খটখটে উনান, পুরো বর্ষাকাল উনানে রান্না করলাম, তারপরে কোনো রকম কষ্টই হলো না। যারা উনুনে রান্না করতে ভয় পাও, কিন্তু বাড়ি অনেক কাঠকুটো গাছগাছালি আছে, তাদের আমি একটাই কথা বলবো, বাড়ির যে কোনো কর্নারে এরকম যদি একটা রান্নাঘর থাকে, একটা কষ্ট করে উনান বানিয়ে নিও। এরকম দেখবে তোমার কাঠকুটোগুলো তো জ্বলে শেষ হয়ে যাবে, সেইটা দিয়ে রান্নাও হয়ে যাবে, বাড়িও পরিষ্কার থাকবে। তো কোনো রকম কষ্ট হবে না, কালিও তো অনেক কম পড়ে এই উনুনে, আর সেরকম কিন্তু সুন্দর জ্বলে। তো অনেক বোনেরা বলছো, দিদিভাই উনানটা কিভাবে বানিয়েছো আর একবার দেখাও। তো এই উনান তো আমি আর ভেঙে দেখাতে পারবো না, কারণ পুরো পাকাপাকিভাবে বানানো। তোমরা যারা দেখতে চাও উনানটা কিভাবে বানিয়েছি, তারা কিন্তু আমার আগের যে ভিডিও দেওয়া আছে, পুরো রান্নাঘর থেকে উনান বানানো কিছু পিছনের ভিডিও একটু তোমরা কিন্তু দেখতে পারো। একদম ডিটেলস আমি শেয়ার করেছি, কিভাবে পাইপ লাগিয়েছি, কিভাবে উনান বানিয়েছি, কিভাবে কালার দিয়েছি, আর কিভাবে কাদামাটি লাগিয়েছি, একদম ডিটেলসে দেখতে পারবে। আমার একটু পেছনের ভিডিওগুলোয় গেলেই দেখতে পারবে। এদিকে রান্না চড়িয়ে দিয়ে চলে আসলাম ছাদে কাজ করতে। সকালবেলা উঠেই আমি আগে ভোর ভোর ছাদটা ঝাড়ু দিয়ে গেছিলাম। কারণ কি জানো তো, ছাদের ওপরে পুরো পাতায় সৃষ্টি পাতা ভর্তি হচ্ছিল, আর তার থেকে কেন্ন উঠছিল। ওই কারণে ছাদটা আগে পরিষ্কার করে গেছিলাম, আর এখন পাটকাঠিগুলোকে মেলে দিচ্ছি। যে বাড়িতে সৃষ্টি গাছ থাকে সে বাড়িতে প্রচুর কেন্ন হয়, আর এটা প্রচুর খারাপ জিনিস, যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো হাজব্যান্ড একটু বয়ে বয়ে এনে দিচ্ছিল, আর আমি এগুলোকে খুলে খুলে মেলে দিচ্ছিলাম। তো এই পাটকাঠিগুলো কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে, প্রায় ওই 1-1.5 বছর তো হয়েই যাবে। উনান ধরানোর সময় শুধু পাটকাঠি লাগে, আর অন্য টাইমে তো লাগে না, ওই কারণে অনেক দিন হয়ে যাবে। একদম ভিজে ড্যাবড্যাবে পাট এগুলো, ওই কারণে শুকাতে 2-4 দিন একটু টাইম লাগবে। সেই রাস্তার ওই মাথায় রাখা আছে, তো হাজব্যান্ড রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে, আর ওই মাথার থেকে মাথায় করে করে এনে দিচ্ছে, আর আমি খুলে খুলে শুকাতে দিচ্ছি। তো আমার দ্বারা আনা সম্ভব না, কারণ প্রচুর ভার, আর রাস্তা সরু, আনতে গেলে অনেক প্রবলেম হবে। তো বলছিল তুমি একটু খুলে মেলে দাও,
আর আমি এনে দিচ্ছি। তো রান্না তো বসানো আছে, ওদিকে পাটকাঠি মেলে নিচে আসলাম। দেখি বাড়ি থেকে আজকে কি কি তোলা যায়। তো কটা কচুরমুখী তুলেছি, আর এই যে কটা পুঁইশাকের ডগা কাটছি। কচুরমুখী কিন্তু বাড়ির এরকম কচু গাছের গোড়াই হয়েছে, তো তুলে নিলাম। আর এই যে পুঁইশাক কটা কেটে নিয়েছি। তো কচুরমুখীটা তোলা তোমাদের সঙ্গে বাছাটা শেয়ার করতে পারছি না, আর একদম অল্প কটা কচুরমুখী হয়েছে। ওই কারণে ভাবছি কচুরমুখীর মধ্যে পুঁইশাক দিলে কিন্তু অনেক ভালো লাগবে। এগুলো জালি তাজা পুরো বাড়ির টাটকা পুঁইশাক, বিনা সারের, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার তো পুঁইশাকের সবজি অনেক ভালো লাগে, তবে এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ হতো আরও ভালো হতো। তবে চিন্তা নেই, বাড়িতে মুরগির ডিম আছে, ওগুলো দিয়েই পুঁইশাক রান্না করব। কোনো কোনো দিন যখন বাড়িতে কিছুই না থাকে, সেই দিনগুলোই কিন্তু গ্রামে থেকে এরকম বুদ্ধি খাটিয়ে চালিয়ে নিতেই পারি। তো অন্য আর একটা দিন ভাবছি গাছ থেকে ধুতুল পারবো, পেরে রান্না করব। আর একটা দিন ভাবছি বরবটি পারবো, পেরে ভাজা করব। এরকম টুকটাক, তারপরে সজনে পাতা আছে বাড়িতে, শাক আছে অনেক ধরনের, যা হোক করে হয়েই যায়। তো চলো, সুন্দর করে এখন আদা রসুনটা বাটা করে নিচ্ছি, নিয়ে রান্না চড়িয়ে দেব। এক হাতে কাজ করি, এক হাতে বাটনা করা, এক হাতে বাচ্চা কোটা, একদিকে রান্না করা, চারিদিক থেকে দৌড়ে দৌড়ে শুধু কাজ করে বেড়াচ্ছি। সকালে এই যে 10টার মধ্যে কী পরিমাণ যুদ্ধ করে আমাকে বাড়ি থেকে বেরাতে হয়, তোমাদেরকে আর কি বলবো। তো ডিমগুলো আমি সেদ্ধ দিয়ে গেছিলাম, সেদ্ধ হয়ে গেছে, এখন ছাড়িয়ে নিচ্ছি। একদিকে ভাত বসিয়ে একদিকে ডিম সেদ্ধ দিয়ে তারপরেই কিন্তু আমি বেরিয়েছিলাম। এখন এই যে সেদ্ধ ডিমগুলোকে কড়ার মধ্যে ছিলছি আর দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কিন্তু গুছিয়ে গাছিয়ে বসার সময় থাকে না, তখন একদিক থেকে বাছা কোটা করি, আর এক দিক থেকে রান্না করি। আজকে যেমন রান্না করছি, একটা করে বাচ্ছি, একটা করে চাপাচ্ছি, এইরকম একটা ব্যাপার। এদিকে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দেবো আদা রসুন বাটাগুলো। তো সুন্দরভাবে মশলা কষিয়ে এর মধ্যে কিন্তু আমি পুঁই শাকটাও কেটে নিয়েছিলাম। আলুগুলো এখনও পর্যন্ত কাটার সময় পাইনি। আর কচুরমুখীগুলো তো তোমাদের সঙ্গে দেখাতেই পারলাম না যে কতগুলো হলো আর কেমন হয়েছে। তাড়াতাড়ি করে বাচ্চাকোটা করে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। আর এখন পুঁইশাকগুলোকে চাপিয়ে দিলাম। তো চলো, সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। আর দুটো আলু আমি পরে এর মধ্যে কিন্তু কেটে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছু কিছু সময় তাড়াহুড়ো করে রান্না করি, তারপরে কিন্তু খেতে একেবারে খারাপ লাগে না। ওদিকে ভাতটাও প্রায় হয়ে আসার মতো হয়েছে। আর পুঁইশাকটা তো প্রচুর জালি, একদম ডগাগুলো নরম তুলতুলে, তার সঙ্গে বাড়ির কচুরমুখী সেদ্ধ হতে কিন্তু একদম টাইম লাগেনি। তো সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে তারপরে আমি ডিমগুলো তুলে কিন্তু চলে এসেছি। এখন অনেক গাদা বাসন আছে, এগুলো ভাবছি কখন মাজবো, কখন মেয়ের স্কুলে যাব, সেইটাই চিন্তা করছি। আজকে এই বাসনগুলো যে আমি কি তাড়াতাড়ি মেজেছি, 10 মিনিটের মধ্যে মাজা ধোয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। যখন থাকে বাড়িতে এই গাদা গাদা কাজ, মেয়ের স্কুলে যাওয়ার টেনশন, তখন আমি না কোথায় এরে কি করব আমি নিজেও বুঝতে পারি না। সকাল সকাল এতই উঠি না কেন, একটা রুটিন তৈরি করে নিই, তারপরে গিয়েও দেখি একদম সময়টা কিন্তু সেম সেম হয়ে গেছে। তো যাই হোক, একটা দিক থেকে ভালো যে 10টার মধ্যে রান্না, বাসন মাজা, বাচ্চাদের খাওয়ানো, বাসি সমস্ত কাজ, স্নান, সব কিছুই হয়ে যায়। বাকি থাকে শুধু দুপুরের খাওয়াটা, যখন হয় খেয়ে নিলেই হয়। যখন আমি মেয়েকে স্কুলে ভর্তি করিনি, তখন কিন্তু এতটাও টাইমে আমি চলতে পারতাম না। যতই যাই করতাম না কেন, রান্না করতে করতেই 1:30-2টো বেজেই যেত। আর এখন না, একদম পুরো রুটিন টু রুটিন হয়ে গেছে। প্রত্যেক দিন একই নিয়মে সমস্ত কাজ আমার একই টাইমে শেষ হয়ে যায়। তাড়াহুড়ো লেগে থাকলেও টাইমে করতে পারি, এইটাই অনেক। আর বাচ্চাদেরকেও কিন্তু টাইমে টাইমে আমি খাওয়াতেও পারি। শুধু যে এই ভাত সবজি এইটা না, রোজ আমাকে কতবার করে সুজি রান্না করা, পাস্তা করা, ম্যাগি বানানো, এরকম আলাদা কত কিছু রান্না থাকে, রাতে করে রুটি বানানো, এই সকল জিনিসগুলো কিন্তু রোজ আমাকে করতেই হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করি। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি আমার কথার মাঝে কিংবা আমার কাজের মাঝে কিছু ভুল ত্রুটি থাকে, অবশ্যই ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর দেখো, পুকুরের পানিগুলো যেমন সুন্দর চকচকে, তেমন কিন্তু পরিষ্কার, একদম স্বচ্ছ কাচের মতো। তো বর্ষাকালে পানি কিন্তু এরকম সুন্দরই থাকে। আর শুধু বর্ষাকাল কেন, সারা বছর আমাদের পুকুরের পানি অনেক ভালো থাকে, কারণ এখানে কাঁচা ধোয়া কিন্তু
কেউ সেরকম করে না, একমাত্র মাজা ঘষা কাচা ধোয়া এগুলো আমিই করি। আগে অনেকেই করতো, এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে কল বসেছে, সবাই যে যার মতো কলে কাজ করে। পুকুরে ধকল তেমন পড়ে না। আর পেপার টেপারগুলো আমি বলি সবার ওপরে ফেলতে, তাহলে ওগুলো আমি ঝাড় দিয়ে পরে উনানে দিয়ে দিই। আর পেপার যদি পুকুরের পানিতে পড়ে সেই পুকুর কিন্তু পরিষ্কার থাকে না, পানিটা দিন দিন নষ্ট হতে থাকে। তো একটু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সবাইকে বলি, আর নিজেও সেইভাবে চলি, যার কারণে পানি এত স্বচ্ছ আর পরিষ্কার। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।